নমস্কার, শুরু করছি যুক্তিতর্ক অনুষ্ঠান। আপনারা জানেন সপ্তাহের এই বিশেষ দিনে বিশেষ সময়ে আমরা উপস্থিত হই আপনাদের কাছে সমসাময়িক কোনো একটা বিষয় নিয়ে, যে বিষয় আমাদের সকলকে বিদ্ধ করে, সকলকে আকৃষ্ট করে, সকল আমরা মনে করি যে এতে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই আলোচনায় থাকে যুক্তি, থাকে তর্ক, কিন্তু বিষয়টার বিশ্লেষণও থাকে, সেই সঙ্গে বিষয়টার সমস্যাটার বিশদভাবে আমরা জানার চেষ্টা করি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা প্রতিটি ভারতবাসীকে বিদ্ধ করেছে তা হলো ফিফার দ্বারা আমাদের এই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে যে নির্বাসিত করা হয়েছে, শুধু একটি সংস্থাকে নির্বাসিত করা হয়নি, তার ফলে ভারতীয় ফুটবলের ওপর আন্তর্জাতিক স্তরে একটা ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। সেই নিয়েই আমাদের আলোচনার বিষয় আজকে। বাঙালির সেরা ফুটবল, শুধু বাঙালির নয়, ভারতের একেবারে মাটির খেলা ফুটবল, কিন্তু কি সমস্যায় আজকের ফুটবল, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে স্টুডিওতে পেয়েছি এক দিকপাল অতীত দিনের ফুটবলার, কলকাতার মাঠ দাপানো, আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্বকারী, এবং যাকে অন্তত আমাদের প্রজন্ম কেন কয়েকটা প্রজন্ম ভারতের বেকেনবাওয়ার বলবে, সেই গৌতম সরকারকে। গৌতম দা, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্যে। রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সম্পাদক রূপক সাহা। রূপক দার দীর্ঘদিনের ফুটবল খেলার প্রতিবেদনের অভিজ্ঞতা আমাদের ঋদ্ধ করবে, এই সমস্যাটা সম্বন্ধে আমরা জানতে পারবো। রয়েছেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অবৈতনিক সচিব অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন বিশিষ্ট আইনজীবী রাধামোহন রায়। রাধামোহন বাবু, আপনাকেও এই অনুষ্ঠানে স্বাগত। আপনারা জানেন যে গতকাল থেকেই নানাভাবে আলোচনা চলছে, আজকে সকাল থেকেও চলছে। আমরা জানি কি সমস্যা হয়েছে এবং প্রতিটি মানুষ চিন্তিত। তার কারণ হচ্ছে যে ফিফার বদলে, ফিফার দ্বারা এই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাসিত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ এর 85 বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। এটা ভারতীয় ফুটবলে একটা বড় সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু এটা তো একদিনের ব্যাপার নয়। কি হলো আসুন এই দিকপালরা আলোচনা করবেন, তার আগে ঘটনা পরম্পরাটা একটু আমরা সকলে জেনে নিই, তাহলে এই বিশেষজ্ঞদের মতামত পেতে সুবিধে হবে। আসুন, কি করে আজ এই চরমতম একটা সিদ্ধান্তের সম্মুখীন হতে হলো দেখে নেওয়া যাক প্রেক্ষিতটা। ভারতীয় ফুটবলে নির্বাচন হওয়া নিয়ে বহুদিন ধরে টালমাটাল অবস্থা চলছিল। শেষ নির্বাচন হয়েছিল 2016 সালের 21শে ডিসেম্বর। এআইএফএফ এর সংবিধান ক্রীড়া বিধি মেনে তৈরি নয় তা জানিয়ে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। পাল্টা এআইএফএফ এর তরফে সুপ্রিম কোর্টে মামলা করে জানানো হয় তাদের সংবিধান ক্রীড়াবিধি মেনেই তৈরি। মামলার জেরে প্রফুল্ল প্যাটেল এবং এআইএফএফ এর সব আধিকারিককে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। গড়া হয় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস, সিওএ জানায় সেপ্টেম্বরের শেষে এআইএফএফ এর নতুন নিয়ম তৈরি হবে। এআইএফএফ এর নির্বাচনের সিদ্ধান্ত নেয় সিওএ। ফিফা এবং এএফসির দল আসে ভারতে, তাদের সঙ্গে সিওএ সদস্যদের বৈঠক হয়। 3 দিনের সফর শেষে ফিফা এবং এএফসির কর্তারা ফিরে যান এই আশ্বাস নিয়ে যে 31শে জুলাইয়ের মধ্যে এআইএফএফ এর নতুন নিয়ম তৈরি করা হবে এবং সেপ্টেম্বরের শেষে হবে নির্বাচন। সিওএ সদস্যদের সঙ্গে বৈঠক হয় রাজ্য সংস্থাগুলি। এআইএফএফ এর সমস্ত নিয়ম তৈরি করে সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হয় অনুমোদনের জন্য। রাজ্য সংস্থার 7 সদস্যদের একটি প্যানেল ফিফাকে নতুন নিয়মাবলীর একটি খসড়া পাঠায়। সেই সঙ্গে কোন কোন নিয়মের সঙ্গে তারা সহমত নয় সেটাও জানায়। খসড়া সংবিধান নিয়ে ফেডারেশন এবং রাজ্য সংস্থাগুলির আপত্তি সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সব পক্ষকে 25শে জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলল। ফেডারেশনকে ফিফা প্রস্তাব দিল তাদের কার্যকরী কমিটিতে 25% প্রাক্তন ফুটবলার রাখা হোক। অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজনকে অগ্রাধিকার দিয়ে সুপ্রিম কোর্ট 3রা আগস্ট পর্যন্ত শুনানি পিছিয়ে দিল। সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন রায় ফেডারেশনকে বলল যত দ্রুত সম্ভব নির্বাচন করতে
আদালত ইলেকটোরাল কলেজ তৈরির নির্দেশ দিল। সেখানে রাজ্য সংস্থার 36 জন প্রতিনিধি এবং 36 জন প্রাক্তন ফুটবলারকে রাখার নির্দেশ দেওয়া হলো। ফেডারেশনকে নির্বাসিত করার হুমকি দিল ফিফা। ফিফাকে সিওএ কথা দিল নির্দিষ্ট সময়ের মধ্যে ফেডারেশনের অচলাবস্থা তারা দূর করবে। প্রফুল্ল এবং বিভিন্ন রাজ্য সংস্থার কর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করল সিওএ। সুব্রত দত্ত এবং লার্সিং মিং ফেডারেশনের নির্বাচনে লড়ার জন্য যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তা খারিজ করে দিলেন রিটার্নিং অফিসার উমেশ সিংহ। ফিফা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে জানালো, প্রাক্তন ফুটবলারদের মনোনয়ন রাজ্য সংস্থাগুলির মাধ্যমে আসতে হবে, ব্যক্তিগতভাবে কেউ মনোনয়ন জমা দিতে পারবে না। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। ঘটনার সময়সীমা খুব দীর্ঘায়িত নয়, কিন্তু খুব ঘটনাবহুল আপনারা দেখলেন। কিন্তু এ তো অতীত, কিন্তু এর প্রতিঘাতটা কি? প্রতিঘাত হচ্ছে যে এই যে ফিফা বলেছে এই সিওএ যেটি ভারতীয় সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছিলেন তার দ্রুত অপসারণ চেয়েছেন, বলেছেন এটাকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। অনূর্ধ্ব 17 বছরের মহিলাদের যে ফুটবল, আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ যেটা হওয়ার কথা, সেটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেল। সেটা একটা বিরাট সমস্যা। অবশ্য ফিফা বলেছে যদি এই যে এআইএফএফ এর পরিচালন পর্ষদের ব্যবস্থা যদি সঠিকভাবে তৈরি হয়ে যায়, তা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চলে যায়, নির্বাচন হয়ে যায়, তাহলে হয়তো তারা তুলেও নিতে পারে। এখন ভারতের এতে শুধুমাত্র ওই মহিলাদের আন্তর্জাতিক ম্যাচ নয়, এতে ভারতের কোনো দল বিদেশে খেলতে পারবে না এবং বিদেশি খেলোয়াড়রাও এখানে সই করতে পারবে না। এছাড়াও ভারতীয় পুরুষ দলের যে সিঙ্গাপুর, ভিয়েতনামে খেলা রয়েছে, আইএসএল এর কি হবে এগুলো, কারণ আইএসএল এ অনেক বিদেশি খেলোয়াড়রা থাকেন, তারা খেলতে পারবেন না, আইএসএল এর অনেক টাকার বিষয়। তার থেকেও বড় কথা, আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল, সেখানে মাননীয় বিচারপতি চন্দ্রচূড়, মাননীয় বিচারপতি বোপান্না এবং মাননীয় বিচারপতি পারদিওয়ালার যে বেঞ্চ, সেই বেঞ্চ রায় দিয়েছেন, কেন্দ্রকে বলেছেন যে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে হবে যাতে অনূর্ধ্ব 17-তে এই করা যায়, এই খেলা করা যায়। এবং এইটার তুষার মেহতা ভারতের সলিসিটর জেনারেলও বলেছেন যে কেন্দ্র ইতিবাচক ব্যবস্থা নিতে চলেছে, ফিফার সঙ্গে যোগাযোগ রাখছে, শুনানি হবে সোমবার। এই পরিস্থিতিতে আজ আমরা দাঁড়িয়ে আছি, ভবিষ্যৎ কোন দিকে? রূপক দা, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। এখানে বারবার স্নেহাশিস তুমি একটা কথা বললে, ফিফার আপত্তি থার্ড পার্টির ইন্টারভেনশন নিয়ে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি দেখি তাহলে থার্ড পার্টি নয়, এখানে ফোর্থ পার্টিও একটা আছে। সেটা হচ্ছে যে ফিফা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এই যে সিওএ সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্টেড বডি, এবং ফোর্থ হচ্ছে ইউথ মানে স্পোর্টস মিনিস্ট্রি। এবং আজকের মামলার মানে মাছ হাইপড একটা মামলার দিন ছিল, এবং সেখানে একটা কিছু হবে। এই গতকাল পর্যন্ত, রাত্রি পর্যন্ত এই যে গেল একটা রব ছিল, তার একটা সমাধান ক্ষুদ্র পাওয়া যাবে। কিন্তু দেখলাম যে মিটিং মানে সুপ্রিম কোর্টে যে আলোচনাটা হলো, তাতে ওটা অ্যাপস পাওয়া যায়, যেটা এখানে বসেও দেখা যায় ওদের ডেলিবারেশনসটা কী হচ্ছে না হচ্ছে। তাতে দেখলাম খুব সংক্ষিপ্ত একটা হলো, সেটাতে সোমবার অবধি টাইম দেওয়া হয়েছে এবং ওনার্সটা চাপিয়ে দেওয়া হয়েছে তোমার ইউথ অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ওপর। এখন প্রশ্নটা হচ্ছে যে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ফিফা কোন পরিস্থিতিতে আবার নির্বাচনটা তুলে নিতে পারে, একরকম আমরা সেভাবে বিচার করতে পারি। সেটা হচ্ছে যে তোমরা ইলেকশনটা করো এবং যারা স্পোর্টস বডিতে আছে তাদের নিয়ে ইলেকশনটা করো। হ্যাঁ, এই বডিতে তোমরা 25% প্লেয়ারদের রাখতে পারো, কিন্তু সেই প্লেয়ারগুলোর ভোটিং অধিকার থাকবে না। এই কথাটা কিন্তু মাঝখানে একটু ফাঁকের মতো থেকে যাচ্ছে, কেউ বারবার বলছেন না যে প্লেয়ারদের নিতে পারো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাতে তাদের ভোটিং রাইট থাকবে না। সেকেন্ড প্রবলেম, সেই খেলোয়াড়রা কিভাবে এই নির্বাচিত হবেন সেটাও কেউ জানে না, পরিষ্কার করে বলেননি, এবং সেটাতে আরো সমস্যা বাড়তে পারে। সেটা সম্পর্কে গৌতম বলবে, আমি বলতে যাচ্ছি না। আইন সম্পর্কে আমাদের ডান পাশে লয়ার যিনি আছেন বলবেন। এবং স্টেট অ্যাসোসিয়েশনগুলো কেন এতদিন থাকা সত্ত্বেও, এত সুযোগ থাকা সত্ত্বেও যে কেন এতদিনে ইলেকশনটা করে উঠতে পারলো না, সেটার সম্পর্কে আমি আশা করব যে আমাদের অনির্বাণ এখানে আছে, ও এটা বলবে। আমরা যেটা দেখছি যে গেল বলা হচ্ছে মেয়েদের ওয়ার্ল্ড কাপ ফুটবল এখানে হবে না, আন্ডার 17 হবে না। তো কি হয়েছে?
আজ পর্যন্ত মেয়েদের, আমাদের এখানে মেয়েরা ফুটবল খেলছে, আমি তো জিজ্ঞেস করব যারা আজকে গেল বলে চেঁচাচ্ছে, না হলে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে ইন্ডিয়ান ফুটবলে, তাদের আমি জিজ্ঞেস করবো যে মেয়েদের ফুটবলের যে ক্যাপ্টেন তার নামটা একটু আমার সামনে এসে বলুন, বা 5টা প্লেয়ার বলুন যারা ইন্ডিয়ান মেয়েদের ফুটবল টিমে খেলে। এবং রিসেন্টলি এই যে মেয়েদের পারফরমেন্সে আমি দেখলাম যে ওয়ার্ল্ড কাপে না খেললেও কিছু আসে যায় না, সরি, মেয়েরা যারা প্রত্যাশা করে বসে আছেন যে এই ওয়ার্ল্ড কাপে খেলবে। আপনি জানেন যে এবারে মহিলা দল নির্বাচিত হয়েছে আয়োজক দেশ হিসেবে, হ্যাঁ ওরা সুযোগটা পেয়েছে। আপনি যে কথাটা বললেন তার উত্তরে বলি যে কেরালার গোপালম যে একটি দল গোকুলামের, তারা খেলতে গেছে তাসখান্দে এবং সেই খেলা আটকে রয়েছে, তাদের খেলতে দেওয়া হচ্ছে না, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আজকের দিনে। রূপকদা, সেকেন্ড কথা হচ্ছে এইটা তো একটা গেল যে মেয়েদের আন্ডার 17 ফুটবলটা হবে না। সেকেন্ডটা হচ্ছে এখনো বলা যায় না, হয়তো সমাধান হয়ে যাবে, কারণ ফিফা যে টাইমটা দিয়েছে অনেকটা টাইম, এর মধ্যে ইলেকশনটা করা সম্ভব। এখন প্রযুক্তির যুগ, এখন ইলেকশন হতে পারে না এটা আমি বিশ্বাস করি না। কোটা, তবে আবারও একটা কথা বলি, কলকাতা কিন্তু ভেন্যু পায়নি না। যাই হোক, আমি যেটা বলছি যেগুলো সর্বনাশ হয়ে গেল বলা হচ্ছে যে আজকে বিদেশি প্লেয়ার আনা যাবে না, মোটামুটি সবাই গুছিয়ে নিয়েছে, কারো অসুবিধা হবে না। একটা দুটো প্লেয়ার যদি বিদেশ থেকে আসেনি, তাদের না থাকলে বা পরে এলেও প্রধানে সবাই কি সই বেশ করে ফেলতে পেরেছে, ফলে সেটা বিরাট একটা হবে না। তো এইগুলো যেগুলো বলা হচ্ছে, মোহনবাগান ক্লাবের একটু অসুবিধা হবে, কারণ এএফসি কাপের সেমিফাইনাল ম্যাচগুলো আছে, তারা এর মধ্যে, অবশ্য টাইম আছে এখনো পর্যন্ত, এর মধ্যে ওরা খেলার সুযোগটা পায় কিনা, এটা রেয়ার সুযোগ একটা ক্লাবের লেভেলের পক্ষে। তো আমার যেটা বক্তব্য হচ্ছে যে এখন এই সমস্যাটা তুমি যদি এখন এই মানে আমাদের আলোচনা যুক্তিতত্ত্বের মাঝখানটায় যদি আমাকে জিজ্ঞেস করতে চাও যে কি করে সম্ভব, এক হচ্ছে ফিফা কখনোই অ্যালাউ করবে না। সমাধানের দিকটা আমরাতে আসছি, তার আগে একটু সমস্যাটা কেন হলো কি করে হলো আরেকটু জেনে নিই। গৌতম সরকার রয়েছেন, কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার, খেলোয়াড় হিসেবে আপনি কি চোখে দেখছেন সম্মান অসম্মান সমস্যা? গৌতম সরকার, একটা তো অস্বীকার করার জায়গা নেই, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত মানে মানে অবশ্যই এটা লজ্জাজনক এবং দুঃখজনক, তো অবশ্যই লজ্জাজনক। কেন এই পরিস্থিতি হবে? তা আমার মনে হয় যদি ওই আইএফএফের কর্মকর্তারা যদি তারা সজাগ হতেন, এবং যখন সুপ্রিম কোর্টও যখন এটা নিয়ে প্রায় বলেই দিয়েছিল যে ইলেকশনটা করা উচিত, এবং ফিফার এরা এএফসি এবং ফিফার থেকে যারা এই ভারতবর্ষে এসে ওদের সাথে আলোচনা করেছিল, আমার মনে হয় যে একটা বিরাট বড় মানে মানে কি বলবো, অন্যায় বলবো না, যে একটা অদ্ভুতভাবে ওরা কেন অ্যাভয়েড করলো ইলেকশনটা, যদি আজ করে দিত তাহলে আমার মনে হয় এত বড় সমস্যার সম্মুখীন হতো। এবং ওদের কিন্তু এইরকম ভাবে সতর্ক করা হয়েছিল, ডেফিনেটলি আমি এটাই বলছি, ছেলে মানুষই করেছে। তা আমার মনে হয় এটা দায়িত্বটা তো একদম পুরোপুরি দায়টা এআইএফএফ এর কর্মকর্তাদের, এটা আমাকে বলতেই হবে। একটু ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এটা হয় না যারা কর্মকর্তা, সরি অনির্বাণ তুমি এখন কর্মকর্তা হয়েছে বছর, আমাদের এই কর্মকর্তা এই যে একবার যদি কোর্টের ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ও ফেলে রাখা যায়, আর এ থেকে আমাদের ক্ষমতাটা আমরা ভোগ করতে পারি। এক্স্যাক্টলি এটা আমাদের যে প্রফুল্ল প্যাটেল তিনি সেটা করতে চেয়েছিলেন, এবং আমি বলবো যে প্রায় 12-14 মাস এটা আনঅ্যাটেন্ডেড অবস্থায় এই মামলাগুলো পড়েছিল, এগুলো কোর্টে উঠছিলই না, রেজিস্ট্রিতে উঠছিল না। কিন্তু মাঝখান থেকে দিল্লির কয়েকজন যারা এই মামলাটার সঙ্গে যুক্ত ছিলেন, তারা প্রশান্ত ভূষণকে নিয়ে এসে স্পেশালি কোনো একটা দিন সকালবেলায় সুপ্রিম কোর্টে ওরা মেনশন করেন যে এই মামলাটা কিন্তু তুলতেই হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, নাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এইগুলো সমস্যাগুলো আসছে। এই জিনিসটা কিন্তু কোথাও বেরোয়নি, এবং তারপরে সকালবেলায় গিয়ে অনেক সময় সুপ্রিম কোর্টের কোনটা প্রায়োরিটি পাবে সেরকম একটা লিস্ট তৈরি হয়। প্রশান্ত ভূষণ মেনশন করার পর তখন রমান্না বোধহয় ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, তিনি তখন বলেন যে না, এটা তো ঠিক আছে, এই সমস্যা আসছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব। এবং অভিযোগের তীর মোটামুটি সকলের কথাতেই আপাতত পড়ছে মানে যারা পরিচালনা করেন সেই কর্মকর্তাদের ওপরে। আমরা একটু অনির্বাণ দত্ত রয়েছেন, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক। অনির্বাণ বাবু, দুটো ব্যাপার, প্রথম হচ্ছে রাজ্য ফুটবল সংস্থাগুলো এবং ফিফার সম্পর্ক, এবং এই পুরো ব্যাপারটাকে আপনি রাজ্য সংস্থার সম্পাদক হিসেবে কি চোখে দেখছেন, তারপরে আমরা আসব এখানকার ফুটবলের কি অসুবিধা হবে। দেখুন, প্রথমে হলো ফিফার আন্ডারে আমরা যদি এদিকে আসি তাহলে আসে এএফসির
অধীনে হলো এএফসির অধীনে হলো এআইএফএফ। এবার এআইএফএফ এর অধীনে হলো সবকটা স্টেট বডি বা আমরা যেটাকে স্টেট অ্যাসোসিয়েশনস বলছি, ধরুন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, সেটাও কিন্তু আপনার এআইএফএফ এর অধীনে। আর এআইএফএফ এর ইলেকশনের এই যে ইস্যুটা, এটা সূত্রপাত কিন্তু আজকে নয়, এটা সূত্রপাত হয়েছে 2016 সালে যখন রাহুল মেহরা কেসটা করে। উনি তখন পয়েন্টটা তোলেন যে যে ইলেকশনটা হয়েছে সেটা প্রপারলি স্পোর্টস কোড মেনে করা হয়নি। 2017 সালে কোর্ট থেকে জানানো হয় নতুন কনস্টিটিউশন করার জন্য স্পোর্টস কোড মেনে একটা কনস্টিটিউশন তৈরি করার জন্য। আমি কথার মাঝে একটা কথা, এই স্পোর্টস কোডের কথাটা আসছে, এটা একটু বলবেন স্পোর্টস কোডটা কাদের? এটা আন্তর্জাতিক না আমাদের দেশের? এটা আমাদের দেশের একটা স্পোর্টস কোড নীতি আছে। হ্যাঁ, যেটা যেরকম এখানে এটা এসেছে বিসিসিআইতে যে ক্রাইসিসটা হয়েছিল আগে, তখন সুপ্রিম কোর্ট লোধা কমিশনকে অ্যাপয়েন্ট করেছিল যে স্পোর্টসের কিছু ক্রিয়াবৃদ্ধি, মানে একটা লোক দেখা যাচ্ছে সে 15 বছর 20 বছর ধরে চলে যাচ্ছে, সেইটা যাতে না হয়। দারুণ সিদ্ধান্ত, এটা ভালো সিদ্ধান্ত, এবং কিন্তু সেটা গেলে মানেনি। কিন্তু যেটা হলো কোর্ট তখন বলেছিল 8 সপ্তাহের মধ্যে নতুন কনস্টিটিউশন বানাতে, সেটা কিন্তু আর হয়নি। বলতে এইটাই বোঝাচ্ছে অনির্বাণ, সেটা হচ্ছে যে আমাদের যে এক্সিস্টিং এআইএফএফ এর কনস্টিটিউশন ছিল তাতে এই স্পোর্টস কোডটা ইনক্লুড করা, এক্স্যাক্টলি এইটা করা, তো তার ফাঁক দিয়ে যদি কেউ হয়নি, সেটা পড়েছিল এতদিন ধরে। এবং লাস্টে গিয়ে কোর্ট যখন বলল, ধরুন নেক্সট টার্মটা হওয়ার কথা ছিল 2020-তে, মানে 2016 ইলেকশনটা শেষ হবে, 2020-তে আবার রিইলেক্ট হবে, তখনও কিন্তু কনস্টিটিউশনটা তৈরি হয়নি। এবং যেটা এআইএফএফ থেকে বলা হচ্ছিল যে কনস্টিটিউশনটা তারা একটা বানিয়েছে, বানিয়ে ড্রাফটটা কোর্টকে জমা দিয়েছে এবং কোর্টকে জানিয়েছে যে তোমরা জানাও যে আমরা ঠিক কি পদ্ধতিতে ইলেকশন করব, নতুনটা গ্রহণযোগ্য কিনা। কিন্তু সেটা নিয়ে নাকি কোর্ট কোনো রকম কোনো উত্তর দেয়নি। এই ভার্সনটা আমার কাছে আছে অ্যাজ আ স্টেট অ্যাসোসিয়েশন। তারপরে আগামী দিনে কোর্ট যেটা করলো হলো, কোর্ট সিওএ ফর্ম করলো, করে বডিটা ডিসলভ করে দিল, এক্সিকিউটিভ কমিটি ডিসলভ করে দিল, সিওএ কে নিয়ে আসলো কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস করে, যেটাকে আবার আন্তর্জাতিক সংস্থা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বলছে। আমরা সেই ব্যাপারটাতেই আসবো, যেটাতে একটা আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক নির্দেশ এবং ভারতের যে ব্যবস্থা, যেটা বিচার ব্যবস্থার ফলে যে সিদ্ধান্ত হয়েছে, সেই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব, কে কোথায় থাকবে, সেইটার সমস্যা আসবো। আমাদের এখানে আইনজীবী আছেন, উনিও এ ব্যাপারে বলবেন। আপনারা দেখছেন আজকের এই অনুষ্ঠান। ফিফার নীতিতে নির্বাসিত সর্বভারতীয় নিখিল ভারত ফুটবল ফেডারেশন, কোন পথে ভারতীয় ফুটবল? দেখতে থাকুন আমাদের যুক্তিতর্ক অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি। टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा, कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। আপনারা দেখছেন যুক্তিতর্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় ভারতীয় ফুটবল কোন দিকে। স্বাভাবিকভাবেই ফিফা নিখিল ভারত ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে, তার প্রভাব কি হতে চলেছে? আমাদের অনুষ্ঠানে রয়েছেন বিশিষ্ট ফুটবলার গৌতম সরকার, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা, আইএফএর সচিব অনির্বাণ দত্ত এবং বিশিষ্ট আইনজীবী রাধামোহন রায়। আমরা এতক্ষণ সকলের বক্তব্য শুনেছি, এবার আইনের কুটকাচালির বিচারে যাব। আমরা যেটা বুঝতে চেষ্টা করব
শ্রী রাধামোহন রায়ের কাছে, বিশিষ্ট আইনজীবী, যে আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক সংস্থার নির্দেশ এবং দেশের সর্বোচ্চ আইন ব্যবস্থার নির্দেশ, এই দুটোর মধ্যে দ্বন্দ্ব। রাধামোহন স্নেহাশিস বাবু, দেখুন এখানে যখন এই মামলাটা হয়, মিস্টার প্রফুল্ল প্যাটেল উনি 12 বছর অ্যাজ এ চিফ অফ AIFF কন্টিনিউ করেছেন, যেটা একটা ম্যাক্সিমাম টার্ম হয়। এবার এইটা যখন একটা ইস্যুজ দাঁড়ায় যে কনস্টিটিউশন অফ দ্য বডি, সেটা নিয়ে একটা মামলা হয়, যেটা হয় দিল্লি হাইকোর্টে, অ্যান্ড দিল্লি হাইকোর্ট থেকে মামলা আসে অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের একটা অর্ডার আছেন যেটা প্যারা 22-তে, ওটা স্টে করে সুপ্রিম কোর্ট অ্যাপয়েন্ট করে সিইও মানে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরে চিফ ইলেকশন কমিশনার, ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, আর ইন্ডিয়ান ফুটবল প্রিভিয়াস ফর্মার ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন, উনি এখানে সিইও আছেন। সিইও কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছিল কেন, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি একটু বলতে চাই। এটা করা হয়েছিল যেহেতু অনির্বাণবাবু বললেন যে অতদিন ধরে ইলেকশন হয়নি, লাস্ট 2016-এ হয়েছে, তারপরে 2020-র হওয়ার কথা ছিল, 2020-তে সামহাও কোভিডের জন্য এটা হয়নি, আর তারপরে ইলেকশনটা ডিলে হয়ে গেছে। এবার ইলেকশন না হওয়ার জন্যে একটা হয় যে একজন অনেক দিন ধরে চালাচ্ছে, ও মানে নিজের মতন চালাচ্ছে, বাট দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে অফ রানিং ইনস্টিটিউশন। তার সিওএ এটা সুপ্রিম কোর্ট উইথ অনলি ওয়ান মোটিভ জন্য করা হয়েছিল, যাতে নির্বাচনটাকে ত্বরান্বিত করে ঠিক সবকিছু ঠিকঠাক করে তৈরি করে দিয়ে ওরা ছেড়ে দিত। এক্স্যাক্টলি। তার মধ্যে সুপ্রিম কোর্ট 6টা সেলেন্ট ফিউচার্স বা ফাংশন আপনি বলতে পারেন, ওটা সুপ্রিম কোর্ট ডিরেকশন দেয় আপন সিইও যখন ফিফা এখানে আসে, ফিফার সঙ্গে সিইওর খুব ভালো মিটিং হয়, মিটিংয়ে মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে ওরা তারপরে ফিফা চলে যায়। তার মধ্যে কি হয়, তার মধ্যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আর ফর্মার এক্সিকিউটিভ মেম্বাররা একটা চিঠি করে দেয় ফিফাকে যে মানে যে সিইও যে হচ্ছে ও বেশি ইন্টারভেনশন করছে, মানে দ্যাট ইজ আ রং, বিকজ তার জন্য একটা কন্টেম্পট অফ কোর্টও হয়েছে মামলাটা, মানে সিইওর মেম্বাররা করেছে আগেন্স্ট দ্য ফর্মার এক্সিকিউটিভ কমিটি। এবার কি হয়েছে, যে ফিফার কাছে যে একটা ইনফরমেশন গেছে, ওরা মানে হাইলি ডিসিপ্লিনড একটা অর্গানাইজেশন, ওই অর্গানাইজেশন ওরা ওদের নিজেদের একটা ডিসিপ্লিন আছে, নিজেদের একটা সেলেন্ট ফিচার্স আছে যেটাতে ওরা গভর্নড হয়। ঠিকই আপনি বলেছেন যে সে কারণেই ফিফা একটা সিদ্ধান্ত নিয়েছে, আগের থেকে সচেতন করেছিল, তারপরেও নিয়েছে। তবে আজকের যে শুনানি তাতে আপনারা সকলেই বলবেন যে ভারতের সুপ্রিম কোর্টও কিন্তু একটু বিষয়টা কোনো জোরজার করছে না, যে তারা কমিটি তৈরি করে দিয়েছে বলে তারা সরকারকে বলছে তুমি দ্রুত ইতিবাচক ভূমিকা নাও, যাতে অনূর্ধ্ব 17 বছরের মহিলা বিশ্বকাপটা এখানে হতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত আজকের এবং শুনানিটা স্থগিত করা হয়েছে এবং যাতে ব্যাপারটা তৈরি হয়ে যায়, সেইটা কিন্তু একটা সুপ্রিম কোর্টও বলছেন এটা হয়তো এই সমস্যাটা সমাধানে অনেকটা এগিয়ে আসতে পারবে। হ্যাঁ, এখানে একটু স্টেপ ইন করি, উনি যেটা বলেছেন অনেকটাই ঠিক। অ্যাকচুয়ালি আমরা যদি দেখতে যাই, সিইও ইটসেলফ ইজ আ থার্ড পার্টি ইন্টারভেনশন, এবং ফিফা এএফসি একটা জয়েন্ট ডেলিগেশন আমাদের এখানে পাঠিয়েছিল, কারণ এটা থার্ড পার্টি ইন্টারভেনশন হচ্ছিল। সেক্ষেত্রে ফিফা এসে কথা বলে, এসে যেহেতু আমাদের এখানে ওমেন্স আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা আছে, ফিফা কিন্তু কনসিডারেট ছিল, ফিফা এসে আমাদের এখানে কথা বলে জানিয়ে যায় যে তোমরা এক্সিকিউটিভ কমিটির সাথে কনসালটেশনে কাজ করবে। এটা কিন্তু সিওএকে ডিরেকশন দিয়ে যায়, ফিফা নিজেদের গাইডলাইন্স দিয়ে যায়, একটা রোড ম্যাপ করে দিয়ে যায় যে কিভাবে আমাদের এগোতে হবে, কিভাবে আমরা নতুন কনস্টিটিউশন করব, কিভাবে নতুন ইলেকশনটা করব। নীতিমালা সেখান থেকে অনুসরণ করা হয়নি, না সেটা অনুসরণ করা হয়নি, এবং সেটা যেহেতু আমরা মানিনি ঠিক করে, সেই কারণে স্ট্যাটিউটসের সাথে থাকিনি, সেখান থেকে ডাইগ্রেস করার জন্যই কিন্তু ফিফা এই ব্যানটা পাঠিয়েছে। এই ব্যানের আগে কিন্তু ফিফা সিও এর জন্য বিরুদ্ধে নয়, সিও তাদের নীতি অনুযায়ী কাজ করছে না, সেই জন্য তো রিপেল করতে বলেছেই। ওরা কিন্তু প্রথমে কোঅপারেট করেছে আমাদের সাথে,
সিওএ কে বুঝিয়ে গেছে যে কিভাবে কাজটা করতে হবে, তারা একটা স্পেসিফিক গাইডলাইন দিয়ে গেছে এবং সেটা কিন্তু ফলো হয়নি। যখন সেটা ফলো হয়নি তখন কিন্তু ফিফা ওয়ার্নিং দিয়েছে প্রথমে, তারপরে এই ব্যানটা এসেছে। এবং যদি আমাদের যেটা বুঝতে হবে হলো, আমরা যদি দেশ গুণে দেখি, ফিফা কিন্তু ইউএন এর থেকেও বড় সংস্থা হিসেবে। তো ফিফা ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট ইটস স্ট্যাটিউটস, ওদের যে নিয়মাবলী আছে। তারা কেন তাদের ফিফা যারা সর্বোচ্চ ক্ষমতা আছে, যাদের মানে অ্যাফিলিয়েশন দেবার বা বাতিল করার, নির্বাসন দেবার, তো তাহলেও তারা কি এটা গুরুত্ব দিল না? এই ব্যাপারে বলি, এই সিওএ আমি এটা নিয়ে একটু বলতে হ্যাঁ, চাইছি। এক এক করে আসছে। এটা হচ্ছে যে ওরা যেটা মানে সিওএ, মানে আমি যেহেতু আমি নামই বলছি, ভাস্কর গাঙ্গুলি আমাদের অতীত দিনের ও ক্যাপ্টেন ছিল, অনেক বড় গোলকিপার, এবং এই কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং একজন জাজও ছিলেন বোর্ডে। তাদের এতে যে এই যে কমিটিটা, এরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করে, যারা যা বলছে ভাস্কররা যেভাবে বলছে, কাউকে পাচ্ছে না, মানে এক্সিকিউটিভ কমিটির অনেক মেম্বারকে ওরা যোগাযোগ করার চেষ্টা করেছে। এই জায়গাটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। এখন সত্যি মিথ্যে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু জানতে পেরেছি যে যোগাযোগ কিন্তু কাউকেই পাচ্ছিল না, এই যে ইলেকশন করার জন্য বা একটা বসে আলোচনা করার জন্য, সেখানে মিসকমিউনিকেশন ছিল। আমার এটাই বলার। ধন্যবাদ। রূপক দা, আমি যেটা বলছি যে দোষ কিন্তু এই যে আজকে অচলাবস্থা সৃষ্টির জন্য দোষ কিন্তু শুধুমাত্র আমি মানে ফিফার উপর চাপিয়ে দেব না, সবার দোষ আছে। ইলেকশনটা যদি সদিচ্ছা থাকতো আমাদের যারা এতদিন চালিয়েছে বা এখনো পর্যন্ত যারা, ঠিকই রূপক দা, আপনি যে কথাটা বারবার বলছেন যে সদিচ্ছাটা আসলে এতদিন ধরে আমি ক্ষমতায় থাকবো কেন, সেখান থেকেই এই সমস্ত সমস্যাটা তৈরি হয়েছে। আপনারা দেখছেন আমাদের আলোচনা চলছে, আলোচনা জমে উঠেছেই বলা যায়, ফুটবলের মতো জমাটি আলোচনা চলছে। কার দোষ, এপক্ষ ওপক্ষ, সবাই যুক্তি তর্ক আনছেন। এটাই আমাদের অনুষ্ঠান, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি। ফিরে আসছি যুক্তিতক্ক অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় ভারতের ফুটবল কোন পথে। রাধারমন বাবু আইনজীবী রয়েছেন। এই যে সিওএ অর্থাৎ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর, সুপ্রিম কোর্ট দ্বারা নিযুক্ত যে কমিটি, তার কাজের ফলেই কি এটা তৈরি হয়েছে এই অচলাবস্থা? আপনি কি বলেন? আইনগত যে কুটকাচালি সেটা আপনার কাছে শুনবো আইনজীবী হিসেবে, আপনার ব্যাখ্যা। স্নেহাশিসদা, দেখুন, সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ জাস্টিস। সুপ্রিম কোর্ট জাস্টিস করার জন্য বসে আছে। সুপ্রিম কোর্ট জাস্টিস করার জন্যেই সিইও গঠন করলো। সিইও গঠন করার পর একটা লাইন অফ ফাংশনস
যে কিভাবে সিইও চলবে অ্যান্ড কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে, কিভাবে ইলেকট্রাল রোলটা হবে, অ্যান্ড কিভাবে যখন নতুন কমিটি আসবে পাওয়ারটাকে হ্যান্ড ওভার করে দেবে নতুন কমিটিতে। আচ্ছা, সামগ্রিকভাবে খেলা পরিচালনা সংক্রান্ত কোনো আইন তো আমাদের দেশে নেই, বিভিন্ন আলাদা আলাদা আইন আছে, কিন্তু ক্রীড়া সংক্রান্ত কোনো আইন নেই, স্পেসিফিক কোনো আইন নেই। একমাত্র লোধা কমিশন যেটা করেছিল সেটা খানিকটা রেকমেন্ডেটরি বডি হিসেবে সে কিছু উপদেশ দিয়েছে। এক্স্যাক্টলি সেইটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এমনি অ্যাজ সাচ স্পেসিফিক কোনো আইন নেই, স্পেসিফিক আমাদের স্পোর্টস নিয়ে কোনো আইন নেই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন দর্শকরা, আজকেও রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালক স্যার এবং মাননীয় অতিথিদেরও নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার বক্তব্য এই যে ভারতীয় ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এআইএফএফ এর কর্মকর্তারা কি জানতেন না? ফিফার গাইডলাইন কি জানতেন না? ফিফার রুলস কি জানতেন না? এতদিন ধরে এটা ইনকোয়ারি করে আমি ফুটবল প্রেমী হিসেবে মর্মাহত। আমি কেন, আমার মতো অনেক ফুটবল প্রেমী থেকে আরম্ভ করে ফুটবল প্লেয়ার থেকে আরম্ভ করে ক্রীড়ামোদী সবাই মর্মাহত। দেখুন, আমাদের ভারতীয় ফুটবল তলানিতে গেছিল, ফিফা র্যাঙ্কিং এ একটু ভালো জায়গায় এসেছি। এখন এই অবস্থানে সাধারণভাবে যারা ফুটবল, একদম ঠিক, একদম ঠিক, প্রতিটি ভারতীয় মর্মাহত, কারণ ফুটবল ভারতের নিজের খেলা হিসেবেই ভারত মনে করে, ফুটবল প্রেমী হিসেবে সকলে মর্মাহত। 16ই আগস্ট ছিল ফুটবল কলকাতার মাঠে ফুটবলের এক কলঙ্কতম দিন, আর একটা কলঙ্কের আপাত কলঙ্কই চলছে এখন বলা যায়, আশা করি সেটা কেটে যাবে। আমি একটু অনির্বাণ বাবুকে বলবো, এই যে আমরা প্রথমে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সমস্যাটা জেনে নেব, কেন এই সমস্যা তৈরি হলো, কেন এই অবস্থায় এসে আমরা পড়লাম। যেই আমরা ফিফা স্ট্যাটিউস থেকে বেরিয়ে যাচ্ছি, ফিফা কিন্তু সেটা মেনে নেবে না। আমি একটু আগে বলছিলাম যে ফিফা কিন্তু দেশ গুনলে ইউএন এর থেকেও বড়, এবং ফিফা খুব স্ট্রিক্ট নিজের নিয়ম নিয়ে। ধন্যবাদ। গৌতম দা, কেন এই অবস্থায় এসে পৌঁছলাম আমরা, এক কথায় যদি বলতে হয়? ওই তো বললাম, এটা তো আমাদের মানে অপদার্থতা বলবো, একেবারে ঢিলিমি এবং একদম ওই ক্ষমতা আঁকড়ে রাখার একটা প্রবণতা। আমি 16 বছর কেন, আমি 1600 বছর যদি পারি তাই থাকবো, একদম পরিষ্কার কথা। রূপক, এখানে ওই একই জিনিস, ওদের দুজনের কথাই বলছি যে সবাই সব জানতো, ইলেকশনটা করতে পারার উচিত ছিল, এবং কিভাবে সম্ভব হয় সিওএ যদি বলে থাকে যে তারা ঠিক অন্যান্য এক্সিকিউটিভ কমিটি তাদের খুঁজে পাচ্ছিল না, এইটা কিন্তু আমি খুব একটা বিশ্বাস করলাম না। এখন প্রযুক্তির যুগে এই যোগাযোগটা একেবারে অসম্ভব নয়। যেটা সমস্যা এসে দাঁড়ালো যে এই সিওএ হঠাৎ কতগুলো জিনিস ঢোকাতে গেল, ওই প্লেয়ারদের ঢোকানো 36টা প্লেয়ার, মানে 24টা, তারা কি করে আসবে, কে তাদের ঠিক করবে এবং তাদের কেন আসবে তারা, এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার না করেই এইটা করেছিল, যেটা ফিফা মানবে না। ফিফা বলে দিয়েছে হ্যাঁ প্লেয়ারদের সাহায্য তোমরা নিতে পারো, কিন্তু 25% এবং যাদের কোনো ভোটাধিকার থাকবে না। ধন্যবাদ। রাধামোহন বাবু, এটাতে হলো যে 6 বছর ইলেকশন হয়নি, 12 বছর ধরে একজন ক্ষমতা ভোগ করছিল মিস্টার প্রফুল্ল প্যাটেল। যখন সুপ্রিম কোর্টে যখন ম্যাটারটা এলো, সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করলো, যেটাতে স্পিডি একটা ইলেকশন করে একটা নতুন কমিটি আনা যায়, যেটাকে সিইও আমরা বলছি, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। তার মধ্যে পুরনো ফর্মার এক্সিকিউটিভ কমিটি একটা চিঠি করে দিল ডাইরেক্ট ফিফাকে, যেটা কন্টেম্পট অফ কোর্টও হয়েছে। এটা কন্টেম্পট অফ কোর্ট ওদের আগেনস্টে মামলা ফাইল করেছে সিইও, যেটা সুপ্রিম কোর্ট উইদাউট ইনফর্মিং দ্য সুপ্রিম কোর্ট মামলা চালাকালীনে ওরা ফিফাকে কি করে জানাতে পারে। এটা কন্টেম্পটেড ইয়ে হয়েছে। তবে আমরা যেটা ইমোশনের সঙ্গে, মানুষের ইমোশন, ইন্ডিয়ান ইমোশন সঙ্গে একটা খেলা করা হয়েছে, যেটা ফর্মার কমিটি যেটা। ধন্যবাদ রাধামোহন বাবু। এবং তবে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট, যেটা আমরা বলছি যে বারবার, আজকে যে শুনানিটা ছিল সেখানে মাননীয় বিচারপতি চন্দ্রচূড়, মাননীয় বিচারপতি বোপান্না এবং মাননীয় বিচারপতি পারদিওয়ালা যেটা বলেছেন, সরকারকেই বলেছেন এগিয়ে আসতে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিতে বলেছেন, এবং যাতে এই অচলাবস্থা দূর হতে পারে। আমরাও একটু ভেবে দেখব, সবাই তো আশাবাদী, একটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা বলা যায়, কিন্তু সেটাই তো সব নয়। ভারতীয় ফুটবলের ঐতিহ্য রয়েছে, আমরা আন্তর্জাতিক স্তরে মেডেল ছিনিয়ে এনেছি, দেখি না এটার সমস্যা কিভাবে সমাধান। আগে দেখা যাক কি করে কি হতে পারে, তারপর বিশেষজ্ঞদের কথা শুনবো, কি করে আমরা এই অচলাবস্থা কাটাতে পারি। ভারত আবার কবে ফুটবল খেলবে, এই প্রশ্নই এখন সমর্থকদের মনে। এই প্রশ্নের উত্তরও দিয়েছে ফিফা। দুটি শর্ত দিয়েছে তারা। 1, কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। 2, সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ এর হাতে
পুরো দায়িত্ব তুলে দিতে হবে। এআইএফএফ এর হাতে দায়িত্ব তুলে দিতে হলে করতে হবে নির্বাচন, অর্থাৎ নির্বাচন হলেই কেটে যাবে সব মেঘ। এই মাসের শেষে নির্বাচন হওয়ার কথা, সেটা হলেই ভারতীয় ফুটবল ফের ফিরতে পারবে সমেজাজে, করতে পারবে বিশ্বকাপ আয়োজনও, মোহনবাগানও খেলতে পারবে এএফসি কাপে। আমরা সমাধানের কথা দেখলাম। অনির্বাণ বাবু, সমাধান কি ভাবছেন রাজ্য ফুটবল বডির একজন প্রশাসক হিসেবে, সামনের ভবিষ্যৎ কি? দেখুন, আমি যেটুকু বুঝতে পারি, আমার মনে হয় যতক্ষণ আমরা ফিফা স্ট্যাটিউটস আর স্পোর্টস কোড দুটো মাথায় রেখে কনস্টিটিউশন করব না, ততক্ষণ অবধি এর সমাধান হতে পারে না। আমার মনে হয় স্পোর্টস কোডেরও গুরুত্ব আছে, সেটা আসা উচিত, তাতে ট্রান্সপারেন্সি আসবে সিস্টেমটায়। আবার ফিফা স্ট্যাটিউটসের বাইরে গেলে ফিফা মেনে নেবে না। তার মানে এই দুটোকে প্রাধান্য দিয়ে আমাদের কনস্টিটিউশন তৈরি হতে হবে, আমাদের ইলেকশন করতে হবে, করে ইমিডিয়েটলি ব্যাপারটা সলভ করতে হবে। একদিকে সংবিধান তৈরি, আবার নির্বাচন, এই দুটো আলাদা আলাদা কাজ এত তাড়াতাড়ি সম্ভব? আমাদের প্রথমে যেটা করতে হবে নির্বাচন, সেটা হলো ফিফা যা বলছে সেটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ফিফা মেনে নেবে না, ধন্যবাদ, এটা আমি বলতে পারি। রূপকদার কাছে যাব একটু। অনেক কথা বলতে হয়, তার মধ্যে যে কথাটা অলরেডি আলোচনা হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে যে অবশ্যই ফিফার কথা মানতে হবে। ফিফা শেষ কথা বলেছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে, লোকেদের হাতেই ইন্ডিয়ান ফুটবল চালানোর দায়িত্বটা দিতে হবে। সেটা কি করে করতে হবে, সেটা ইলেকশন করে করতে হবে। এবার ইলেকশন করতে গেলে ইলেকশন করবেটাকে, এটা কিন্তু একটা পরে অচল অবস্থা আসবে। আজকে যে যারা এতদিন চালাচ্ছিল, কুশল দাস একজন ভাড়া করা লোক, পেশাদার লোক, তাকে নিয়ে এসে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাচ্ছিল। পেছন থেকে কারা চালাচ্ছিলেন? প্রফুল্ল প্যাটেল এবং সুব্রত দত্ত, এই দুজন চালাচ্ছিলেন। তো এখন কুশল দাস নিজেই রিজাইন করেছেন, তার এগেনস্টে অনেক চার্জ, অনেক খারাপ খারাপ চার্জও আছে তার এগেনস্টে, সে নিজ থেকে রেজিগনেশন দিয়ে চলে গেছে। বাকি রইল প্রফুল্ল প্যাটেল, যিনি আরও বেশি সময় থাকবেন বলে নানারকম ছক্কাবাজি করে যাচ্ছিলেন। ফিফা এই যে ইনবিটুইন, এই যে চতুর্থবারের পিরিয়ডের সময় উনি ফিফা কাউন্সিলের মেম্বার হচ্ছে। তুমি জানো যে ফিফা কাউন্সিলের এখন কত টাকা বছরে পান একজন ফিফা কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য? 2.5 কোটি টাকা। এই টাকাটা কম না, $2.5 লক্ষ। আর ওই তুমি যদি হিসেব করো, প্রায় সে এসে যায়, 2.5 কোটি টাকার মতো এসে যায়। এটা ছাড়বে কেউ? ধন্যবাদ রূপক দা। গৌতম দা, একজন খেলোয়াড় হিসেবে আপনি মাঠ কাঁপিয়েছেন, দেশের প্রতিনিধিত্ব করেছেন, কি সম্মান! সেখানে এই অবস্থা, আজকে মেয়েরা গেছে, তারা খেলতে পারছে না তাজিকিস্তানে, মোহনবাগান কাল খেলতে পারবে কিনা, কোনো বিদেশি খেলোয়াড় এখানে আসতে পারবে কিনা, আইএসএল এর কথা তো পরে আসছি, কিন্তু সেটাও তো কি অহলো, কি করে থেকে কাটানো যাবে? সেই জন্য তো বারবার এটাই মনে হচ্ছে যে এরকম পরিস্থিতি, এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি দেখিনি আমরা, আমাদের আগেও যারা, তারাও দেখেনি। এই একটাই কারণ, যেটা অস্বচ্ছতা আছে। তো এটা ভুরি ভুরি অভিযোগ আছে, কিন্তু এই অল ইন্ডিয়া ফেডারেশনের বিরুদ্ধে অনেক, এই রূপক যেটা বলছিল আমি ওর সাথে সহমত হয়ে বলছি। তবে ফিফা, এটা আমরা জানি, ফিফা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মেম্বার ওরিয়েন্টেড অ্যাসোসিয়েশন ইন দি ওয়ার্ল্ড, অসম্ভব শক্তিশালী একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, ফুটবলের চেয়ে কিন্তু মেম্বারশিপ ভলিবলের বেশি। আচ্ছা, ফুটবলের 204, 206, কিন্তু ভলিবলের আরো বেশি। আচ্ছা, আমরা গৌতমদার কথা শুনলাম, কিন্তু আমরা খেলোয়াড়দের কথা শুনতে চাইছি। খেলোয়াড়দের কথা, খেলোয়াড়রা কি ভাবছেন? তারা তো রক্ত গরম করে মাঠের দেশকে জেতাতে চেষ্টা করেন, অনেক দর্শককে, দেশবাসীকে উদ্বুদ্ধ করেন। বাইচুং ভুটিয়া কি বলেছেন একটু দেখে নেব। It's very unfortunate that FIFA has banned Indian football, and at the same time I feel it's a very harsh decision from FIFA to ban Indian football. But at the same time I think it's a great opportunity to get our system right. And it's very important that all the stakeholders, the federation, state association, sports ministry, to come together, get the system right, and everybody work for betterment of Indian football. Thank you. আমরা যখন সমাধানের কথা বলছি, আমার মনে হয় বাউচিং ভুটিয়া যে পদ্ধতিটাতে যেভাবে এগোলেন দেখলাম, একটা সুন্দরভাবে বলটাকে কাটিয়ে নিয়ে গেলেন এবং বললেন প্রত্যেকটি সংশ্লিষ্ট সংস্থার কিন্তু ইতিবাচকভাবে এগিয়ে আসা উচিত। এইটুকু আমি জানি না দর্শকরা কেউ আছেন কিনা,
দর্শকরা কি কেউ রয়েছেন আমাদের সঙ্গে? তাহলে একটু কথা বলে নেব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, সন্ধ্যা শুভেচ্ছা। আমি চিংড়িঘাটা থেকে বিদ্যুৎ ব্যানার্জি। বলুন, আপনি ছোট করে আপনার বক্তব্য বা প্রশ্নটা বলুন। বলছি, ব্যাপারটা হচ্ছে এখন তো একটা এই এআইএফ এর এই বা ফিফা নিয়ে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে অভূতপূর্ব। এটার পাশাপাশি আমি দুটো প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে ভারতবর্ষের ডোমেস্টিক যে ফুটবল টুর্নামেন্ট গুলো হতো সেগুলোর এরকম হতবিচ্ছিরি অবস্থা এখন। আর দুই হচ্ছে যে ইন্ডিয়ার যেটা ন্যাশনাল লিগ আই লিগ সেটাকে এখন পাশে সরিয়ে রেখে আইএসএলটাকে একটা তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে বা হয়েছে যে ন্যাশনাল লিগ বলে। এটা কি খুব কাম্য বা বাঞ্ছনীয়? ধন্যবাদ, ধন্যবাদ। আপনার কথা সূত্র ধরেই আমরা পরবর্তী আলোচনা এগিয়ে নিয়ে যাব। তবে শুধু আপনার প্রথম কথাটাতে বলি, কলকাতায় কিন্তু গতকাল আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ঐতিহ্যমণ্ডিত ডুরান্ড কাপের উদ্বোধন হয়েছে এবং ডুরান্ড কাপ যাতে আরেকটু জনপ্রিয় হয় সেজন্য ভারতীয় সেনাবাহিনী যারা ডুরান্ড কাপ পরিচালনা করেন তারা কিন্তু সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে মিলে সেখানেও কিন্তু একটা ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন ডুরান্ড কাপকে কি করে আরো সপ্রতিভ করা যায়। কালকে কিন্তু মাঠে অনেক লোক ছিলেন এবং খেলা হয়েছে। আমরা এইবার একটু জানতে চাইছি এই কথাটাই যে এলো, আই লিগ, আইএসএল, এই ব্যান কি সমস্যা হবে? দেখুন, আই লিগ, আইএসএল বা ইভেন ক্যালকাটা ফুটবলের যে প্রিমিয়ার, তাহলে অভ্যন্তরীণ মাঠের খেলাগুলো হবে না, যেটা অর্থনৈতিকভাবে খুব বড় বাণিজ্যিক যে প্রতিযোগিতা সেটাও দাঁড়াবে না, যেটা তথাকথিত সরকারি বা আয়োজক সংস্থা করতে চাই। সেটা হচ্ছে অনির্বাণ, তুমি আমাকে বলো সেটা, বা গৌতম বলো, যে যারা বিদেশি অলরেডি সই করে ফেলেছে এবং এখানে খেলবার জন্য এসছে তাদের খেলা বন্ধ হচ্ছে কি না? কিন্তু সেটা তো এই বছর আমরা কিন্তু খুব মায়োপিক ভাবে ভাবছি। যদি আমরা প্রবলেমটা সলভ না করতে পারি তাহলে এই ব্যানটা কিন্তু দীর্ঘায়িত হবে। ফিফা কিন্তু ব্যানটা আমাদের দিয়েছে, তার সাথে একটা সুযোগ দিয়েছে যে তোমরা রেগুলারাইজ করে ফেলো, আমরা ব্যানটা লিফট করে নেব। ঠিক, যদি এটা ভার্ডিক্ট হয়ে পানিশমেন্ট হিসেবে আসে যে এত বছরের ব্যান বা এতদিন বন্ধ থাকবে, তখন কিন্তু আর আজকের দিনটাই যারা যারা সই হয়েছে সেই প্লেয়ারগুলোর ব্যাপার থাকবে না। আমি দীর্ঘদিন ক্রীড়া ফুটবল সাংবাদিকতা করেছি, এগুলো সমস্ত নার্ভের খেলা চলছে। আজকে আন্ডার 17 মেয়েদের ওয়ার্ল্ড কাপ না হলে ত্রাহি ত্রাহি রব হয়ে যাচ্ছে, এইরকম একটা বলা হচ্ছে। যদি এরকম ব্ল্যাকমেল ইন্ডিয়া তো করতে পারে। আজকে আর কয়েক মাস পরেই ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে এখানে। ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি রেগে যায় এবং বলে আমি ওয়ার্ল্ড কাপে তোমাদের কোনো রকম করতে দেবো না, টেলিকাস্ট করতে দেবো না, 130 কোটির দেশ যদি আজকে ফুটবলটা না দেখে, ওয়ার্ল্ড কাপের স্ট্যান্ডার্ডটা কোথায় যাবেন? কর্পোরেট হাউসগুলো তখন কি বলবে? পৃথিবীর অর্ধেক। আপনি কি বলটা ছিনিয়ে নিয়ে কিছু বলবেন? আমি বলছি রূপকের এই একটা কথা, আমি রূপকে মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। দেখো, আন্ডার 17 মেয়েদের ওয়ার্ল্ড কাপ হয়, সেটাতে কিন্তু কোনো মানে অসুবিধার মানে এটা আমাদের কিন্তু আমাদের দেশ আরও কিন্তু গ্লোরিফাই হবে, এনরিচ করবে। এগুলো দরকার আমাদের। মানে এই যে একটা এত বড় একটা ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড কাপ হওয়া, মেবি আন্ডার 17, কিন্তু আমার কাছে আন্ডার 17 সিনিয়র অলমোস্ট এক, এটা ভ্যালুটা একটা আলাদা। এটা এবং এটা হওয়া বাঞ্ছনীয় রূপ। এটা মেয়েরা যদি আজকে ভালো খেলতে পারে, খরচা হচ্ছে আমি জানি যে ফিফা নিশ্চয়ই প্রচুর টাকা দিয়েছে এটা অর্গানাইজ করার জন্য। আমি বলি, আমি অরিন্দম কথা প্রেক্ষিতে বলছি, বিদেশিরা ঠিকই বিদেশি নির্ভর আমরা হয়ে গেছি, তো অনেকদিন ধরে চলছে, কিন্তু আমরা কিন্তু সেই মানের বিদেশিকে এখনো ঠেয়ে আনতে পারছি না। এটা দুঃখের সঙ্গে বলছি, কোটি কোটি টাকা ব্যয় করছি, কিন্তু আমি রিকোয়েস্ট করবো, এটা ঠিকই এটার একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু তবুও মানে অনেক স্বচ্ছতা আমি জানি ওর সম্বন্ধে। আমি মানে সত্যি ওর বাবা এমন স্নেহ করতেন। আমার আজকে মনে পড়ছে একটা কথা যে আপনি কোচ হয়েছে, আপনি কোচ হবেন রূপক, তুমি জানো। কিন্তু আমি বলছি যে দেশীয় খেলোয়াড়দের, আমাদের সান অফ দি সয়েল, এদের জন্য এটির জন্য ভাবা হয়। আমি এই যে বিদেশি করতে করতে আমরা সত্যি কথা বলছি, আমি বিদেশিরা না আসলে আমাদের ফুটবলের খানিকটা জনপ্রিয়তা কমে যাবে, গ্ল্যামার কমে যাবে। আমি এটা সম্পূর্ণভাবে মানতে পারি না, কিন্তু বিদেশি আসুক, ভালো বিদেশি আসুক, যাদের কাছে আমরা শিখতে পাবো, যাদের দেখে আমরা অনুপ্রাণিত হবো। এবং আজকে ফিফার এই ঘটনা আমি বিশ্বাস করি, এটা আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। দায়িত্ব নিয়ে বলছি মানে এই কারণে যে ফিফা কিন্তু নির্দিষ্টভাবে কোনো সময় বলে দেয়নি, কাজে এটা কিন্তু খুব টেম্পোরারি। এবং এটা ফিফার যদি আমরা সেইভাবে যদি ফিফার
মানে কথা অনুযায়ী যেভাবে ওরা ইনস্ট্রাকশন দিয়েছে যদি করতে পারি আমার মনে হয় এই কিন্তু এটা ধোয়া থাকে। গৌতমদা, আপনার পা থেকে বল কাড়া সম্ভব নয়, কিন্তু আপনার মুখের কথা কেড়ে নিয়ে বলি যে এখানে আমরা ক্রীড়া পরিচালক, ব্যবস্থাপক, আয়োজক তাদের কথা শুনেছি, বিশিষ্ট খেলোয়াড়দের কথা শুনেছি, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকের কথা শুনেছি, বিশিষ্ট আইনজীবীর কথা শুনেছি। আসুন একটু ক্লাব কর্তার কথা শুনি। মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত কি বলছেন, একটু ক্লাবের কথাটাও তো শোনা দরকার। আসুন একটু শুনি। মোহনবাগান ক্লাবের ভগবানকে ডাকা ছাড়া কোনো করণীয় নেই। মোহনবাগান ক্লাব কি করতে পারবে? ফিফা আমরা আশা করব যে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সেখানে সব পক্ষ নিজেদের ইগো বিসর্জন দিয়ে, নিজেদের দরকার পড়লে নিজেদের চেয়ারকে স্যাক্রিফাইস করে ভারতবর্ষের ফুটবলকে আগে বাঁচানোর চিন্তা ভাবনা করা উচিত। সবাই নিজের নিজের ভাবছে আমি প্রেসিডেন্ট থাকতে পারবো, আমি সেক্রেটারি হতে পারবো, আমি ওই হতে পারবো, আমি তাই হতে পারবো। কেউ ভাবছে না ভারতবর্ষের ফুটবলটা কীভাবে বাঁচবে। আজকে এফসি কাপ খেলতে যাচ্ছে মোহনবাগান জোনাল সেমিফাইনাল, জিততে ফাইনাল খেলতো, তারপরে এফসি কাপ ফাইনাল খেলতো। সেই সুযোগ যদি আজকে হাতছাড়া, তার জন্য কে দায়ী থাকবে? যারা দায়ী তাদের শাস্তি হবে না। কেন 7 দিন হোক 10 দিন হোক, ক্ষতি দুটো ইস্যু হয়েছে। একটা ইস্যু হয়েছে মোহনবাগান এফসি কাপ খেলতে পারবে না, আর দ্বিতীয় হচ্ছে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ মেয়েদেরকে হারাতে চলেছে। এই দুটো হচ্ছে চরম ক্ষতি। প্লেয়ার, বিদেশি প্লেয়ার আজ নয় তো কালকে উঠে যাবে, তখন আসবে। দেবাশিস দত্তর বক্তব্য সুস্পষ্ট, কোথায় কি অসুবিধা হবে, কার কি হবে এবং কাদের একটু এগিয়ে আসা দরকার সব পক্ষের। অনির্বাণ বাবু, আমি আপনার কাছে আসবো অবশ্যই। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা দর্শকদের গুরুত্ব দিই সব থেকে বেশি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কি বলছেন? আচ্ছা, আমি চণ্ডীগড় থেকে বলছিলাম। আমি নীলাদ্রিরার কথা বলছি। আমি মূলত দুটো কথা বলবো। সেটা হচ্ছে, আমি ছাত্র, আমি নিজে একসময় ফুটবল খেলেছি বা আমি স্কুলে খেলতাম। আমার কথাটা হচ্ছে যে জায়গাটা থেকে সমাজের সবকিছু পরিচালিত হয় এবং যে জায়গাটা থেকে যে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব, অর্থাৎ রাষ্ট্র বা সরকার, সেই রাষ্ট্র বা সরকার কি করছে, তাদের সদিচ্ছা বা তাদের কি আছে আমি জানি না। তার কারণ আমার মনে হয় রাজ্যের বা দেশের ক্রীড়া দপ্তরের বেসিক্যালি কোনো কাজ নেই। মানে আমি খুব দুঃখের সঙ্গে এটা বলছি, কিছু ফর্মাল ওয়ার্ক ছাড়া তাদের আর কোনো কাজ নেই গ্রাউন্ড লেভেলে আমরা দেখতে পাই। আর দ্বিতীয় কথা আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে বাজার সবকিছুকে নিয়ন্ত্রণ করে দেবে, এটা কেন হবে? আমরা সাধারণ মানুষের এটা বুঝতে হবে, আমাদেরকে পুঁজিবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তার কারণ বাজার কিন্তু শুধুমাত্র মুনাফা চেনে। ধন্যবাদ নীলাদ্রি বাবু, আপনি সুদূর চণ্ডীগড় থেকে ফোন করেছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন। আপনারাই আমাদের সব থেকে বড় সমর্থক, যেমন দর্শকরা হচ্ছেন খেলোয়াড়দের সমর্থক, আপনারাও হচ্ছেন আমাদের সমর্থক। আপনারা দেখছেন যুক্তিতক্ক অনুষ্ঠান। এখন ছোট্ট একটু বিরতি। टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे, टिक 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 कसम ये खाए रे, टिक 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 प्लास्टिक टिक ना पाए रे। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। अगर सुन लो जो संभले ना हम, तो बम ये फट जाएगा कि बहती सी है नदियां का ये पानी रुक जाएगा। कि कर दो रहम धरती का ये दम भी घुट जाएगा, कि कुदरत की नस नस में जहर ये बस जाएगा। प्लास्टिक के हम सब। আপনারা দেখছেন যুক্তিতক্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয়ে ভারতীয় ফুটবল কোন পথে, এই সমস্যা কি হয়েছে। ফিফা নির্বাসিত করেছে নিখিল ভারত ফুটবল ফেডারেশনকে। শুধু একটি সংস্থার নির্বাসন নয়, এর ছায়া পড়েছে সারা দেশের ফুটবলে, বিদেশে গিয়ে খেলার ক্ষেত্রে এবং বিদেশি ফুটবলার খেলার ক্ষেত্রে। রয়েছেন আইএফএ, যেটি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, রাজ্য স্তরের যে ফুটবল পরিচালক সংস্থা, তার সম্পাদক অনির্বাণ দত্ত। আমি যেটা বলবো হলো, গৌতমদার সাথে আমি একমত। ওয়ার্ল্ড কাপ হওয়াটা কিন্তু ভারতবর্ষের জন্য বিরাট পাওয়া। আমরা আগের যে ছেলেদের ওয়ার্ল্ড কাপ দেখেছি, কলকাতাতেও খেলা দেখেছি, কিন্তু
সল্টলেক স্টেডিয়ামের আমূল পরিবর্তন হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ ফুটবলটা অনেক ধাপে এগিয়ে গেছে শুধু এই ওয়ার্ল্ড কাপটা এখানে হয়েছিল বলে। আর যদি এই ওমেন্স আন্ডার 17 ওয়ার্ল্ড কাপটা হয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আর গৌতম দা আমাদের মাঝখানে আছেন, উনি আরও ভালোভাবে বলতে পারবেন। একটা প্লেয়ারের স্বপ্ন থাকে যে দেশের জার্সি গায়ে দিয়ে খেলবো, আর সেখানে ওয়ার্ল্ড কাপ খেলতে পারাটা তো আরো বড় ব্যাপার, বিরাট ব্যাপার। শুধু এই নয়, আমি কিন্তু আরো একটা জায়গা বলবো, এই আগস্টের শুরুতে প্লেয়ারদের কথা বলছি না, এল সালভাডোর বলে একটা দেশ কিন্তু ঠিক এই গ্রাউন্ডে ব্যান হয়ে গেছে ফিফার কাছে, এবং যদি এটা আমরা ফিফা কিন্তু অতীতে বহু দেশকে ব্যান করেছে। হ্যাঁ, আর যদি এটা আর যেটা ফিফা করে থাকে হলো অনেক সময় একটা নর্মালাইজিং কমিটি তৈরি করে দেয়, যেই কমিটিটা এসে ফিফা স্ট্যাটিউটস মানিয়ে কনস্টিটিউশন তৈরি করে সবটাকে নর্মালাইজ করে। সেই দিকে গেলে কিন্তু ব্যাপারটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। রাধামোহন বাবু, আইনের আরো যদি কিছু বিষয় থাকে আমরা শুনবো। হ্যাঁ, আমি এটা বলতে চাইছিলাম যে ফিফা ব্যান করেছে ইন্ডিয়াকে উইথ আ কোটেশন দ্যাট আ থার্ড পার্টি ইন্ডালজেন্স। এখানে থার্ড পার্টি ইন্ডালজেন্স যেটা ফিফা দেখাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি থার্ড পার্টি ইন্ডালজেন্সটা নেই। বিকজ আমি বলি কেন, সুপ্রিম কোর্ট সিইও কনস্টিটিউট করেছে জাস্ট ফর ওয়ান রিজন, বিকজ ইলেকশন করানোর জন্যে। 12 বছর ধরে ইলেকশনটা হয়নি, ইলেকশন হওয়ার পর সিইও পুরো চার্জটা কিন্তু নিউ ইলেক্টেড বডিকে দিয়ে দেবে। আমি যেটা বলছি, হ্যাঁ এটা আনসার্টেন, এটা আমরা যেটা বলছি না, আমরা একটা ভয় পেয়ে রয়েছি যে ঠিক আছে, বাট দিস ইজ নট ইম্পসিবল। ব্যানটা তোলা ইজ নট ইম্পসিবল। যদি ইলেকশনটা হয়ে যায় তাহলে কিন্তু ব্যানটা ফিফা তুলে দেবে। আর সেকেন্ড হচ্ছে, ফুটবল হচ্ছে আমাদের মাটির খেলা। ফুটবল, আমাদের ফুটবল যে খেলাটা আছে, ইন্ডিয়া ওমেন্স ইন্ডিয়া এটা হোস্ট করতে চলেছে, যেটা নিয়ে ইমোশনসটা একটু বেশি গ্রো আপ করে গেছে। আমরা এই কথা শুনেওছি। আমি একটু রূপকদার কাছে জানতে চাই, একটা জিনিস আমি বলতে চাইছি, এই যে আইএসএল এর আপনি আরেকটা কিছু বলতে চাইছেন? হ্যাঁ, একটু আমি বলে কমপ্লিট করে দিতে চাইছি। আমাদের ইন্ডিয়া এখন র্যাঙ্কিং হচ্ছে 104th, 23rd জুন 2022 এর কথা বলছি। আমাদের ফুটবলের আরও এই যে সিস্টেমটা যখন অবধি ঠিক হবে না, আমরা ফুটবলটাকে আরও বেশি সুন্দর করতে পারবো না। এই আমাদের ইমোশন ফুটবলের সঙ্গে জড়িত আছে। তাই জন্য আমি বলি যে এটা সিস্টেমটাকে একটু পিউরিফিকেশন খুব দরকার আছে। ধন্যবাদ। রূপক দা, একটু এই সমস্যার প্রেক্ষিতে একটা কথা উঠছে যে আইএসএল খেলা বা আই লিগ, এই আইএসএল এর তো এত বিনিয়োগ, একটা বাণিজ্যিক ব্যাপার, সেটাও তো এর উপরে একটা প্রভাব পড়বে বা কি হবে? তুমি আইএসএল তো চালাচ্ছে, ফিফা চালাচ্ছে না। হ্যাঁ, যারা চালাচ্ছে স্পন্সর আছে, যারা চালাচ্ছে দিব্যি চলবে। কিন্তু বিদেশিরা খেলবে কি? কেন খেলতে পারবে না? জিজ্ঞেস করো না, কেন খেলতে পারবে না? অলরেডি যারা সাইন করছে, নতুন সাইন নেওয়া যাবে, তারা খেলুক না, তাতে কোনো আসছে না। এই যে অনেক ক্লাব তো করাতে পারেনি। আমি বলছি এই যে আলটিমেটলি কি দাঁড়াবে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা কোনো সমস্যাই নয়। আমরা এত ব্লো আপ করছি, এখন হয়ে গেছে না সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা এবং কি বলে ইলেকট্রনিক মিডিয়াটা এত ইয়ে হয়েছে, গেল আদৌ কিছু না। এবং ফিফা যে একদম প্রতিহিংসামূলক, এটা তুমি আমার কথা শুনোনি বলে তোমাকে আমি আটকে রাখবো, এটা মনে হয়। সিম্পল একটা জিনিস চায় যে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনটা ফুটবল ফ্র্যাটার্নিটির হাতে থাকুক, এখানে যেন বাইরে ইন্টারভেনশনটা না হয়, এটা সিম্পল ব্যাপার। আমি একটা কথা বলি, এখানে কিন্তু আমাদের যদি সদিচ্ছার কথা একটু আগে বললাম, ইলেকশনটা হতে হবে, কে করবে? যারা করবে মাত্র 35টা না 37টা লোক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে, যারা ইলেকশনে পার্টিসিপেট করে ঠিক করবে নেক্সট প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল হবে না। এর আগে তাহলে ইলেকশনগুলো হয়েছে কি? বেশিরভাগই সিলেকশন হয়েছে, ইলেকশন হয়েছে, আমরা দেখেছি কিভাবে ইলেকশন হয়েছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি, দুদিকে এই যে প্রদ্যুৎ দত্ত যে ইলেকশনটা করলেন 88 সালে, এখনকার সমস্যাটা কিভাবে, গৌতম দা আপনি কি বুঝছেন, ভবিষ্যৎটা কি বলুন? আমাদের দেখো, আমরা সবাই অপটিমিস্ট, ভালোটাই তো আমরা কামনা করব। ডেসপন্ডিং হতাশার কথা বলে তো কোনো লাভ নেই, আমাদের ভালোটাকে নিয়েই ভাবতে হবে। এবং আমি বিশ্বাস করি, তীব্রভাবে বিশ্বাস করি, এটা একেবারে অবধারিতভাবে যারা রূপক বলছে যে ইলেকশন হলেই ব্যাপারটা মিটে যাবে, এবং সেখানে না ইলেকশন করাতে হবে, করতে হবে, যেভাবে দেখা যায়। এতগুলো রাজ্য, সবশেষে একটু কলকাতা ময়দানে ফিরতে চাই। কলকাতা কিভাবে, কলকাতার ফুটবল কিভাবে প্রভাবিত হবে? অল্প সময় আছে, সংক্ষেপে। যদি ব্যান না তোলে,
ফিফার আমরা শুধু ওয়ার্ল্ড কাপ ভাবছি, আমরা শুধু বিদেশি প্লেয়ার ভাবছি, সেটা কিন্তু নয়। ডেভেলপমেন্টাল প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাবে। এই যে আমরা কোচ তৈরি করি, কোচেস লাইসেন্স প্রোগ্রাম হয়, সেগুলোও বন্ধ হয়ে যাবে। সব দিক দিয়ে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। কলকাতার খেলা, আচ্ছা কলকাতার খেলা তো আমি চাই যেমন এটা তরুণ অনেক দিন বাদে এরকম একটা মানে একেবারে ক্রীড়া প্রশাসক স্পিরিটেড একেবারে আমি 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 রূপক আমাকে সর্বতভাবে সমর্থন করবে। রূপক অনেক ভালো, রূপক অনেক বেশি ক্লোজ ছিল ওদের পরিবারের সাথে। আমার দৃঢ় বিশ্বাস কলকাতা মাঠে আমাদের ছেলেরা আবার কিন্তু জেগে উঠবে ওর 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 এতে। সেটাই, এটা মাঠের খেলা, এটা হতে হবে। লোকাল আমরা অত নালে ফরেনারদের আমি বলছি যতই বিদেশি বলি তার থেকে ভালো আমাদের লোকাল ছেলেরা যারা ভালো ফুটবল খেলে তাদের পপুলার হবে না। আমাদের খেলা ফরেনার নিয়ে ভাবছি না। আপনাদের যেটা বুঝতে হবে হলো আমাদের কিন্তু 5th ডিভিশন থেকে 1st ডিভিশন। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা ভারতীয় ফুটবল কোন দিকে এই সমস্যাটা দেখলাম। ফিফা নিখিল ভারত ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছে। ভবিষ্যতে কি, আসুন আগামী কয়েকদিনের মধ্যে, যেটা সবাই বললেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের আঁকড়ে থাকাটা ছেড়ে দিয়ে যাতে ফুটবল আবার তার ঋত গৌরব ফিরে আসে, এই আশায় আজকে অনুষ্ঠান শেষ করব। নমস্কার।